যৌনকর্মী মেয়ে, আমরা যাকে সুষ্ঠু বাংলায় পতিতা বা বাজারি মেয়ে বলে থাকি। কোনো মেয়েই জন্মগতভাবে পতিতা হয়ে জন্ম নেয় না। আমাদের সমাজের কিছু সভ্য মানুষের অসভ্য কাজের মাধ্যমেই তৈরি হয়ে ওঠে পতিতা নগরী। বাস্তবধর্মী অসাধারণ একটি মুভি হচ্ছে নীলপদ্ম। মুভিতে 18+ অনেক কিছু রয়েছে, তাই রিকোয়েস্ট করব যাদের বয়স 18 এর নিচে দয়া করে আপনারা দেখবেন না। আমি মূলত ভেবেছিলাম 18+ কোনো মুভি বা ওয়েব সিরিজ আমাদের চ্যানেলে আপলোড করব না, তবে এই মুভিটি আমাদের সমাজকে অনেক বড় একটি মেসেজ দিয়ে গিয়েছে। তাই রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি ছোট বাচ্চা মেয়েকে একটি মহিলা চকলেট ও পুতুল দেখিয়ে তার কাছে যায় এবং সে বাচ্চা মেয়েটিকে সেখান থেকে অজ্ঞান করে নিয়ে যায়। মহিলাটি মেয়েটিকে একটি বিদ্যালয়ে বিক্রি করে দেয়। এই বাচ্চা মেয়েটির নাম হচ্ছে নীলা। নীলাকে সে বিদ্যালয়ের একজন মেয়ে বলছে, কয়েকদিন যেতে না যেতেই সাজুগুজু শিখে ফেলেছ, সাজো সাজো, আর সাজতে না পারলে কোনো সমস্যা নাই, মাসি শিখাই দিব। মেয়েটি যে মাসির কথা বলছিল উনি মূলত সেই মাসি যে বিদ্যালয়ের লিডার। সে মেয়েটি এসে মাসিকে বলে, মাসি বলো দেখি, রূপে আমার পুরো শরীরে আগুন ঝরছে না? মাসি বলে, রূপের আগুনে না জ্বলে পাশের রুমে কাস্টমার রয়েছে, তার শরীরের আগুন নিবা। মেয়েটি বলে, চিন্তা করো না মাসি, রূপ যৌবনের বন্যায় কাস্টমারকে পুরো ভাসিয়ে দেব। মেয়েটি আরও বলে, মাসি তোমার কিন্তু সুদিন আসতেছে, নীলা যেভাবে ডাঙ্গর হইয়া উঠতেছে তোমার কপাল তো খুইলা যাইব। এই বলে মেয়েটি কাস্টমারের কাছে চলে যায়। সেখান থেকে সিন চলে যায় অনেক বছর পর। নীলা এখন বড় হয়ে গিয়েছে। নীলা একেবারে ভার্জিন, তাই নীলার সাথে প্রথম করার জন্য অনেক কাস্টমারের মধ্যে যে 3 জন বেশি টাকা দিতে রাজি হয়েছে, ওই 3 জনের মধ্যে আবার একটি জোয়ার আয়োজন করা হয়। যে জোয়াতে জিতবে সেই প্রথম নীলার রাত কাটাবে। সে জোয়াতে পারভেজ নামের একটি লোক জিতে যায়। মাসি পারভেজকে বলে দেয়, নীলার আজ প্রথম, সাবধানে করিস। এরপর পারভেজ নীলার সাথে ইন্টিমেট হয়। নীলার অনিচ্ছা সত্ত্বেও পারভেজ নীলার সাথে অমানুষের মতো ইন্টিমেট হয়। এতে নীলা অনেক কষ্ট পায় আর অনেক কান্নাও করে। এরপর থেকে নীলার এটাই জীবন হয়ে ওঠে। পরের দিন নীলা অনেক কাস্টমারের সাথে কাজ করে হাঁপিয়ে যায়। নীলা সব টাকা মাসির হাতে তুলে দেয় আর মাসিকে বলে, মাসি আজ আর পারবো না, শরীর ভালো লাগছে না। মাসি বলে, আচ্ছা ঠিক আছে, খায়া দায়া ঘুমায়া পড়। মাসি আরও বলে, একটা কথা মনে রাখিস, এই শরীরটাই কিন্তু টাকার গাছ। নীলা মাসির কাছে বসে। মাসি নীলাকে সিগারেট দেয়। নীলা সিগারেট খাচ্ছে আর উদাস মনে মাসিকে জিজ্ঞেস করছে, মাসি আমার কি মা বাবা নেই? আমার মা বাবা কে? মাসি বলে, আমি তো জানি না তোর মা বাবা কে, আর তোরে যে বিক্রি করছে সে তোকে রাস্তায় পেল নাকি চুরি করে এনে বিক্রি করে দিল তা আমি জানি না। এই এক কথা কতবার জিগাবি বল? আচ্ছা যা, খাইয়া ঘুমায়া পড়। এর কিছুদিন পর পারভেজ তার বন্ধু অবিকে নিয়ে পতিতাপাড়ায় আসে। অবি পতিতাপাড়ায় এই প্রথম, তাই সে অনেক লজ্জা পাচ্ছে। পারভেজ মাসিকে বলে, মাসি নীলা আছে তো? নীলার সাথে যে মজা পেয়েছি আমি চাচ্ছি আমার বন্ধু সে মজাটা পাক। মাসি বলে, নীলা আছে, তবে নীলা নতুন, তাই টাকা কিন্তু বেশি লাগবে। পারভেজ জানায়, আরে মাসি সমস্যা নেই, তুমি টাকা নিয়ে ভেবো না। এরপর অবি নীলার কাছে যায়। অবি ও নীলা ইন্টিমেট হয়। কাজ শেষে অবি নীলাকে বলে সে নাকি নীলাকে ভালোবেসে ফেলেছে। নীলা বলে, হইছে, ফালতু আলাপ বাদ দিয়া বাড়িতে যাইয়া বউকে ঝরাইয়া পীড়িতের আলাপ করেন, যান এখান থেকে যান। অবি বলে, বউ তো নাই, বউও নাই, বাচ্চাও নাই, ঢাকার একটা গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কাজ করি। নীলা বলে, তাইলে বিয়েটা কইরা ফেলেন। অবি জানায়, কেমনে করমু, বউ বাচ্চা পালবার ক্ষমতা কি আমার আছে? তবে একটা সত্য কথা কই, তোমারে আমার সত্যি খুব ভালো লাগছে, তোমারে আমার মনে ধরছে। নীলা, তোমার যদি কোনো সময় মন চায় এই জীবন বাদ দিয়ে নর্মাল জীবনযাপন করবা, তুমি শুধু পারভেজকে আমার কথা কইও। নীলা বলে, কি হইব পারভেজকে আপনার কথা কইয়া? আমারে কি নিয়া পালাইয়া যাইবেন? বিয়া করবেন আমাকে? অবি বলে, না, গার্মেন্টস লাইনে আমার অনেক চেনা জানা আছে, আমি তোমারে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো।
সম্মানের সহিত কাজ করে বাঁচতে পারবে। এর বেশি আমি কিছুই করতে পারবো না। নীলা হাসতে হাসতে বলে, বাবা, আপনি তো দিল দুইয়া আছেন, আমার দিল দুইয়া কাস্টমার। এর কিছুদিন পর নীলা পারভেজকে ডেকে অবির ঠিকানাটা নিয়ে নেয় আর সেখান থেকে বের হয়ে যায় অবির কাছে যাওয়ার জন্য। নীলা যেন সেই পাড়া থেকে বের হয়ে শান্তির কিছুটা অনুভূতি পাচ্ছে। নীলা আজ অনেক খুশি। নীলা অবির সাথে দেখা করে। অবি নীলাকে নিয়ে একটি ছোট দোকানে যায়। অবি নীলাকে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আকাশের পরি মাটিতে নাইমা আসছে। নীলা বলে, অবাক হওয়ার কিছু নাই, আপনি তো কইছিলেন যদি কোনো দিন পাড়া ছাইয়া দেই আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা কইরা দিবেন। আমি পারভেজ ভাইয়ার থেকে আপনার ঠিকানা নিয়ে আপনার কাছে চলে এসেছি। অভি বলে, বাবা, সাহসী মেয়ে। আচ্ছা যাই হোক, চলে যেহেতু এসেছ, কাজের একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো আগে তোমার একটা থাকার ব্যবস্থা করি। এরপর দেখা যায় রতন যে গার্মেন্টসে চাকরি করত সেখানে নীলাকেও কাজে ঢোকায়। নীলা দুপুরে যখন কাজ শেষ করে খাবার খাচ্ছিল তার বমি ভাব হয়। নীলার মুখে চিন্তার ছাউনি পড়ে। নীলা কিছুদিন এইভাবে কাজ করে যাচ্ছিল। একদিন অভি এসে কাজের মাঝে নীলাকে অফিসে ডাকে। নীলা অফিস রুমে আসে। অভি নীলাকে জিজ্ঞেস করে, তোমার থাকা খাওয়া কোনো সমস্যা হচ্ছে না তো? নীলা জানায়, না, আপনি যে মেয়েটির সাথে আমাকে তুলে দিয়েছেন সে অনেক ভালো, এখন শুধু কাজটা শিখে নিলেই হবে। অভি জানায়, আরে এটা কোনো সমস্যা নেই, কাজ ধীরে ধীরে শিখে যাবা। আর আমার বস খুবই ভালো মানুষ, আমারে খুব ভালোবাসে, তাকে রিকোয়েস্ট করেই তো তোমার চাকরিটার ব্যবস্থা করলাম। নীলা বলে, আপনি আমার অনেক বড় উপকার করলেন, আমাকে নতুন জীবন দিলেন, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। অভি বলে, ঋণ শোধ করতে হবে না, ঋণ শোধ করে কি হবে, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে। আর হ্যাঁ, আজ অফিস শেষে তুমি কিন্তু আমার বাসায় যাবা, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। নীলা এই কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর অফিস শেষে অভি আবার নীলার জন্য অপেক্ষা করতে থাকে। অভি নীলাকে কাছে ডেকে আনে। অভি নীলাকে বলে, তুমি তোমার বাসার দিকে কেন যাচ্ছ? তুমি তো যাবার সময় আমার সাথে যাওয়ার কথা। নীলা বলে, আমার শরীর ভালো না। নীলা আরও বলে, আমি যেদিন থেকে পাড়া ছাইরা দিছি সেই দিন থেকে শরীর বিক্রি করাও ছাইরা দিছি। এই বলে নীলা সেখান থেকে চলে যায়। এরপর নীলার কাছে একটি লোক আসে বাড়ি ভাড়া নিতে। এই লোকটি মূলত সেই পুরো বস্তির বাসা ভাড়া তোলে। সে ছিল এক নম্বরে লুচ্চা। সে নীলার দিকে খারাপ দৃষ্টিতে দেখতেছিল। তাই নীলা বিরক্ত হয়ে দরজা লাগিয়ে ফেলে। নীলা যখন পাড়ার দোকানে যায় তখনও ওই লোকটি নীলাকে বিরক্ত করতে থাকে। নীলা কিছু না বলে সেখান থেকে চলে আসে। নীলা যখন অফিসে আসে নীলার বস নীলার কাছে আসে আর তার দিকে কুদৃষ্টিতে তাকায় আর তাকে অফিস রুমে আসতে বলে। নীলা অফিস রুমে আসতেই নীলার বস নীলার অনেক কাছে আসে আর নীলাকে বলে, চাকরি বাকরি তো হলো, এখন আমাকে মধু খাওয়াবা না? নীলা বলে, কি বলেন এইসব স্যার? নীলার বস বলে, আরে আমি কিন্তু সব জানি, অভি আমারে সব কইছে তুমি পাড়ার মধ্যে মধু বিক্রি করতা। অভি আমারে আরও কইছে তোমারে যদি চাকরিটা দেই তুমি খুশি হইয়া আমারে মধু খাওয়াবা। নীলা কিছু না বলে সেখান থেকে উঠে যায়। যাওয়ার সময় নীলার বস নীলাকে বলে দেয় সে যেন কাল অভির বাসায় যায়, কারণ সেখানে সেও যাবে আর নীলার মধু খাবে। নীলা রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন নীলা যখন গোসল করছিল ওই লুচ্চা লোকটি লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। এরপর সে নীলার কাছে গিয়ে নীলাকে বলে, তোমাকে ভাড়া দিতে হবে না, তুমি শুধু একটা রাত আমার সাথে থাকো। নীলা ওনাকে তাড়িয়ে দেয়। সে যাওয়ার সময় নীলাকে বলে দেয়, আমিও দেখে নেব তুই এ বাসায় কিভাবে থাকিস। আসলে এখানে আমার কিছু বলার আছে। নীলার জীবনে এখন যা হচ্ছে তা কিন্তু নীলা পতিতা মেয়ে বলে হচ্ছে এমনটা নয়। আসলে এখন পতিতা পাড়ার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে আমাদের সমাজ ও সমাজের কিছু সভ্য ভেষধারী অসভ্য মানুষ। যাই হোক, গল্পে ফিরে আসি। কিছুক্ষণ পর সেই লোকটি এসে জানায় এই মাসের মধ্যে বাসা খালি করে দিতে। এরপর নীলা যখন অফিসে আসে নীলার বস তাকে অনেক কথা শোনায়, কারণ সে তার বসের কথা শুনে নাই। নীলার বস আবারও নীলাকে তার অফিসে ডাকে। নীলা অফিস রুমে যাওয়ার পর নীলা কেন অভির বাসায় আসে নাই তা জিজ্ঞেস করে। নীলা বলে সে অসুস্থ ছিল। নীলা আরও বলে, অভি আপনাকে এত কিছু বলছে, এটা বলে নাই আমি যেই দিন থেকে ওই পাড়া সাইরা দিছি ওই দিন থেকে শরীর বিক্রয় করাও সাইরা দিছি।
এই কথা শুনে নীলার বস অনেক রেগে যায় আর তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেয়। পরের দিন নীলা অবির থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। এমন সময় নীলাকে অভি বলে, এত নাটক করো কেন? নীলা বলে, আমি নাটক করছি নাকি আপনি আমাকে পাড়ার মতো এক হাত থেকে আরেক হাতে বিক্রয় করে দিয়েছেন? অভি বলে, আমার সাথে কি তুমি ফাজলামো করো? ফালতু কথা কেন বলো? নীলা বলে, ফালতু কথা? আমি এখন ফালতু কথা বলতেছি? আর আপনি যে নিজের সুবিধার জন্য আমাকে এখানে বিক্রয় করলেন, এটা কি? আর আমারে কইতেছেন আমি নাকি ফালতু কথা কইতেছি? আপনার লজ্জা করে না? নীলা এসব বলে চলে যাচ্ছিল। এমন সময় অভি আরও বলে, আমি শুনলাম তোমার পেটে নাকি বাচ্চা। এটা কার বাচ্চা? নীলা অনেক হতাশা নিয়ে বলে, কিভাবে বলবো? এটা তোমারও হতে পারে। কত মানুষ ছুঁইল আমারে, বাচ্চা কার, কেমনে কমু? এই বলে নীলা চলে যায়। নীলা বাসায় এসে সোনালীকে জানায় তার চাকরি চলে গিয়েছে। তখন সোনালী জানায় সে অফিসে শুনেছে নীলার সাথে নীলার বসের একটা সমস্যা চলছে। এর সাথে সোনালী এটাও শুনেছে নীলা নাকি একটি পতিতালয় থেকে এসেছে। সোনালী নীলাকে জিজ্ঞেস করে ওরা যা বলছে তা কি সত্য? নীলা কিছুই বলে না। এরপর নীলা সোনালীকে বলে, সোনালী, হরিণের সবচেয়ে বড় শত্রু কে জানো? তার নিজের শরীর। এই বলে নীলা সেখান থেকে উঠে যায়। রাতে দেখা যায় যে লোক ভাড়া তোলে সে অন্য একজন বউয়ের সাথে প্রাইভেট সময় কাটাচ্ছে। পরের দিন সেই লোকটি অনেক লোক ডেকে আনে নীলাকে অপমান করার জন্য। সেই লোকটি নীলাকে বলে এটা কোনো খানকি পাড়া না, তাই সে যেন আর এখানে না থাকে। তখন নীলা কান্না কান্না গলায় বলে, হ্যাঁ, আপনাদের সমাজের সবাই অনেক ভালো মানুষ। আমার অফিসের বস ভালো, অভি ভালো, আপনি ভালো, শুধু আমিই খারাপ। এইসব বলে কান্না করতে করতে নীলা আবারও সেই পতিতালয়ে ফিরে আসে। নীলার মাসি নীলাকে জিজ্ঞেস করে, তুই না এই জায়গা ছাইরা চইলা গেলি, ওইখানে থাকতে পারলি না? নীলা বলে, না মাসি, থাকতে পারলাম না, ওরা আমারে থাকতে দিল না। মাসি বলে, হ্যাঁ, আমাদের এই পাড়া ছাড়া এই দুনিয়াতে আর কোথাও জায়গা নেই। নীলা আরও বলে, বেশ্যার কোনো ঘর নেই, পরিচয় নেই, সমাজ, জাত, ধর্ম কিছু নেই। সেখান থেকে সিন চলে যায় কয়েক মাস পর। নীলার কোল জোরে একটি বাচ্চা জন্ম নেয়। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি নিয়ে আমি আর কিছুই বলতে চাচ্ছি না। আপনার কাছে মুভিটির গল্প কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আগে থেকে করা থাকলে অসংখ্য ধন্যবাদ।